হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিয়ান। আজকে আপনাদের দেখাবো এত কম খরচে কীভাবে আমরা শ্রীমঙ্গল ঘুরলাম। খরচ কম করার জন্য আজকে আমি যেই ইনফরমেশনগুলো দেব তা এর আগে কোনো ইউটিউবার দিতে পারে নাই। সো ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের ট্রেন ছিল সকাল 6:30 বাংলাদেশের প্রকৃতি যে এত সুন্দর তা ট্রেন জার্নি না করলে বুঝতে পারবেন না। সকাল সকাল ট্রেনের জার্নি অসাধারণ ছিল। আরেকটি ইনফরমেশন, ট্রেনের টিকিট আপনাকে 10 দিন আগেই কাটতে হবে, না হলে আপনি টিকিট পাবেন না। আপনি অনলাইনে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন। আমাদের টিকিট প্রাইস ছিল মাত্র 295 টাকা। শ্রীমঙ্গলে 10:30টায় পৌঁছানোর কথা থাকলেও আমাদের পৌঁছাতে 12টা বেজে যায়। সকালে নাস্তা তেমনভাবে না করার কারণে সবারই অনেক ক্ষুধা লাগে, তাই আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য টেবিলে হোটেলে চলে আসি। সেখানে খাবারের প্রাইস ছিল আনলিমিটেড ভাত ডাল 50 টাকা, সাথে 5টা কোনো ভর্তা ছিল 30 টাকা করে, এবং মুরগি ছিল 170 টাকা। মুরগির তেমন স্বাদ না লাগলেও ভর্তার স্বাদ খুবই ভালো ছিল। দেন সেখান থেকে আমরা মাত্র 5,000 টাকায় 2 দিনের জন্য একটি জিপ ভাড়া করি। সেই জিপ গাড়িতে আমরা আমাদের বুক করা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই। সেই সাথে আপনি শ্রীমঙ্গলের রিসোর্ট বা কটেজে থাকতে চাইলে আপনাকে অবশ্যই আগে থেকে বুক করে আসতে হবে। আমরা ট্রেনের টিকিট কাটার পর সেই 10 দিন আগে থেকেই ভালো কোনো রিসোর্ট খালি পাইনি, এবং এদের ভাড়াও তুলনামূলক অনেক বেশি ছিল। তাই আমরা খরচ কমানোর জন্য পাশাবাড়ির মতো ছোটো একটি রিসোর্ট বুক করি, যার ভাড়া ছিল মাত্র 1200 টাকা, এবং রুমে ছিল ডাবল বেড, সাথে তারা আমাদেরকে ফ্লোরেও একটি বেডের ব্যবস্থা করে দেয়। রিসোর্টটি ছিল গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের একটু সামনে বৃষ্টিবিলাস রিসোর্ট। আমরা কিছুক্ষণ সেখানে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি। আমরা প্রথম দিন ঘুরে দেখি নূরজাহান চা বাগান, মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান। প্রথমে আমরা নূরজাহান চা বাগানের উদ্দেশ্যে রওনা দিই। ঘুরতে ঘুরতে চলে আসি সেই নূরজাহান চা বাগানে। হ্যালো গাইস, আমরা আছি এখন নূরজাহান চা বাগানে। এই বাগানটি খুবই সুন্দর, নিজের চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না কতটা সুন্দর। বাগানটি আমরা ভালোভাবে ঘুরে দেখি। তারপর আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিই। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. চোখ সুন্দর হলে দুনিয়া আমরা সুন্দর, মন আর চোখ জোড়া সুন্দর রাখতে হবে, তাহলে এমন সুন্দর উপভোগ করতে পারবে। গাইস, আমরা অলরেডি মাধবপুর চা বাগানে ঢুকে গেছি। চা বাগানের মাঝ দিয়ে রাস্তাগুলো এত জোস ছিল যা বলার মতো না। দুই পাশে চা বাগান দেখতে দেখতে চলে যায় মাধবপুর লেকে। সেখানে আমাদের গাড়ির জন্য 50 টাকা রাখে এবং একটি স্লিপ দেয়, যেটা দিয়ে আমরা লেকের ভিতরে প্রবেশ করি। সত্যি বলতে লেকের ভিউ এতটা ভালো লাগেনি, আবার অনেকের কাছে অনেক ভালো লেগেছে। হাসান, রিয়াকশন দাও, মাধবপুর লেক কেমন লাগলো? এই লেকটায় আসবেন, যারা আসবেন তারাই বলছেন লেকটা কত মজা, কত ভালো লাগলো। সবাই এসে উপভোগ। লেকটি ছিল চা বাগানের কয়েকটি টিলার মাঝে। লেকটিতে অনেকগুলো শাপলা ফুল ছিল, যা লেকটির সৌন্দর্য আরও বৃদ্ধি করে দেয়। আমরা সেখানে কিছু পিক তুলি, তারপর সেখান থেকে আমরা বেরিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে রওনা করি। আমরা সেখানে আস্তে আস্তে 4টা বেজে যায়। 4টার পর লাউয়াছড়া প্রবেশ করা যায় না। লাউয়াছড়ার প্রবেশ ফি ছিল 115 টাকা করে, যা পুরোটাই জুলুম।
আমার কাছে মনে হয়েছে পুরোটাই জুলুম। আমাদের ড্রাইভার মামা আমাদের জনপ্রতি 115 টাকা করে বাঁচাতে আমাদেরকে লাউয়াছড়ার পেছনের দিকে রেললাইনে নিয়ে যায়। লাউয়াছড়ার ভিতরে এই রেললাইন ছাড়া দেখার মতো তেমন সুন্দর দৃশ্য নেই, কিন্তু এই যে রেললাইন সত্যিই দেখার মতো। দুই পাশে গাছ, মাঝখানে রেললাইন, সত্যি অপরূপ দৃশ্য। আমরা আমাদের বিকালটা লাউয়াছড়া জাতীয় উদ্যানের সেই রেললাইনে কাটিয়ে দিই। আমাদের রেললাইনগুলো শেষ হলে সন্ধ্যায় আমরা আমাদের রিসোর্টের জন্য ব্যাক করি। রিসোর্টে এসে আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করে দেন সন্ধ্যার পর চা নাস্তার জন্য রিসোর্টের আশেপাশে ঘুরে সময় কাটাই। রাতে আমাদেরকে রিসোর্টের বারবিকিউ করার ব্যবস্থা করে দেয়। বারবিকিউর জন্য আমাদের কাছে জনপ্রতি 300 টাকা করে রাখে। সেখানে 1 পিস কোয়ার্টার, সাথে ছিল 3টি পরোটা এবং ছোট একটি কোক। প্রথমে ভেবেছিলাম দামটা মনে হয় একটু বেশি রাখতেছে, পরবর্তীতে মুরগির সাইজ দেখে বুঝলাম যে না, তারা খুব সুলভ মূল্যেই আমাদেরকে বারবিকিউ সার্ভ করতেছে। পরের দিন আমরা সকাল 7টায় ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি। ড্রাইভার মামা গাড়ি নিয়ে আসতে অনেকটা দেরি করে ফেলে। হ্যালো গাইস, ওয়েলকাম টু দা রাতুল আহমেদ হাসান। আজকে আমরা এমন একটি জায়গায় যাচ্ছি, আমাদের জায়গাটি খুবই সুন্দর হবে। আমরা গাড়ির জন্য এখানে অপেক্ষা করছি হোটেল বের হয়ে, গাড়ি ঠিক মতন পাচ্ছি না, তো আসতে মামা মনে আসতে একটু দেরি হবে। আর আজকে সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে নিয়ে আসবো আমরা। এই যে আমাদের কি ওই যে ইয়ের নাম কি, বন্ধা, তার পেজে ছাড়বে। আপনারা সবাই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আপনারা তাকে উঠিয়ে দিবেন উচ্চ জায়গায়। আমাদের গাড়ি প্রায় 1 ঘন্টা লেট করছে, আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা গাড়ি করবো। রেডি থাকুন আমাদের এই ভিডিওটি দেখার লেগে। এই যে দেখেন, এই আমাদের টাইগার ভাই একদম সামনে উঠবে। আমরা দ্বিতীয় দিন শ্রীমঙ্গলের মৌলভীবাজারের কালীঘাট চা বাগান, লাখাছড়া চা বাগান, গল্ফ মাঠ, জাউ বাগান, নিরালাপুঞ্জির খাসিয়াপল্লী, হজমটিলা এবং লাল পাহাড় এই কয়েকটি স্পট ঘুরে দেখার জন্য বের হই। প্রথমে আমরা কালীঘাট চা বাগান এবং লাগাছড়া চা বাগান ঘুরে দেখি। চা বাগানগুলো এত সুন্দর যে সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না। তারপর আমরা নিরালাপুঞ্জের দিকে রওনা দিই। ও রে ভিউ রে, দেখা উঠছে রে। সেগুল দেখা উঠছে।
আয় ওরে রাস্তাটা দেখ খারাপ পরে যা পরে নিরালাপুঞ্জি রাস্তায় যে বান্দরবান চলে আসবো তা বুঝতে পারি নাই। পাহাড়ের রাস্তাগুলো এত চিকুন আর এত সরু আর এত খারাপ পাহাড় যা একদম পয়সা শুরু করে দেয়। এই নিরালাপুঞ্জিতে আসতেই নাকি গাড়ি ভাড়া দেওয়া লাগে 3 থেকে 4 হাজার টাকা, আর আমরা 2 দিনের প্যাকেজে বুক করে ফেলি মাত্র 5 হাজার টাকা। পাহাড়ের রাস্তাগুলো একবার দেখেন ভাই, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। অবশেষে আমরা চলে আসলাম সেই খাসিয়া পল্লীতে। এই পল্লীটি মৌলভীবাজার উপজেলার নিরালাপুঞ্জির পাহাড়ের টিলায় অবস্থিত, এই জন্য মনে হয় বান্দরবান এসে পড়েছি। এই গ্রামের ঘরগুলো খুবই সুন্দর। এই গ্রামটি নাকি বাংলাদেশের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। আসলে গ্রামটিতে কোথাও কোনো রকমের ময়লা আবর্জনা নেই। এত গাছপালা থাকতেও কোথাও কোনো একটা পাতাও পড়ে থাকতে দেখিনি। গ্রামটি এত নিরিবিলি, এত ঠান্ডা পরিবেশ, ইচ্ছে করতেছিল এখানে আরেকদিন থেকে যাই। এই গ্রামের মানুষগুলো খ্রিস্টান ধর্মের, তাই আমরা এখানে অনেকগুলো গির্জা দেখতে পাই। আমরা তাদের সাথে কথা বলে জানতে পারলাম এই গ্রামে নাকি তাদের খাসি উপজাতির নেতারা বসবাস করে, তাই গ্রামটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাদের জন্য বাধ্যতামূলক। এই পাহাড়ে প্রচুর পরিমাণে পান চাষ হয়ে থাকে এবং বড় বড় পাইকাররা তাদের এখান থেকে পান সংগ্রহ করে নিয়ে যায়। এই যে এটা হলো খাসিয়া পল্লীর পানচোর। এই ঢাকা এই থেকে পান পাচ্ছি আজকে। ঢাকা থেকে আগত। এটা কিন্তু পান, কিন্তু দেখা যায় চুইয়ালের মতন গাছ, কিন্তু এটা অরিজিনালি ভাইয়া পান। এটা পর্দা, এটা ঢাকার পানচোর। গাইস দেখে মনে হইতেছে যে সাজেক গেছি, সাজেক। পাখি যে সাউন্ডে আসান, এটার যে গভীরত্ব নিচে কি পরিমাণ যে গভীর, না দেখলে বুঝতে পারবেন না। দেখছস খাসিয়া বলে ঘোরা শেষ করে আমরা হজম টিলার উদ্দেশ্যে রওনা দিই। হজম টিলাতে সাধারণ পাবলিক প্রবেশ করা নিষিদ্ধ, কিন্তু আমাদের ড্রাইভার মা আমাদেরকে সেখানে নিয়ে যায়। হজম টিলাতে যেতে রাস্তাগুলো আরও ভয়ানক ছিল, আর বেশি ভয়ানক ছিল আমাদের ড্রাইভার মামার গাড়ি চালানো। খুব ভয় লাগছে। মামা এত ভালো গাড়ি চালায় যা বলার মতো না। ওরে টাওয়ারের পাশে ইন্ডিয়া, তারপরে কই ওই যে মাটি মাঠটা যে খালি মাঠটা যে। হজম টিলা মূলত একটি চা বাগানের সব থেকে উঁচু টিলা, যেখান থেকে আমরা ভারতের বর্ডার সহ চারদিকে সবকিছু দেখতে পাই। আমাদের এই শ্রীমঙ্গল ট্যুরে হজম টিলা সব থেকে সুন্দর প্লেস ছিল। এই প্লেসটি কেউ মিস করবেন না। এখান থেকে সবচেয়ে সুন্দর ভিউ পাবেন আপনি। কেউ যদি কারো ডিপ্রেশন দূর করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই হজম টিলাতে আসতে হবে। এই হজম টিলার আবহাওয়া আপনার সব ধরনের হতাশা দূর করে দিবে। তারপর আমরা হজম টিলা থেকে গল্ফ মাঠের দিকে রওনা দেই।
আমরা চলে এসে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসে। গল্ফ মাঠে পর্যটক অ্যালাউ করে না, কিন্তু আমরা দারোয়ান চাচাকে চা নাস্তার জন্য কিছু টাকা দিলে চাচা আমাদেরকে গল্ফ মাঠ ঘুরে দেখার অনুমতি দেন। গল্ফ মাঠটি দেখতে খুবই অসাধারণ। শীতকাল হওয়ার কারণে গল্ফ মাঠের ঘাসগুলো মরে যায়। এমনিতে এই মাঠের ঘাসগুলো এত সবুজ থাকে আর এত সুন্দর দেখায় যেন মনে হয় বাংলার কাশ্মীর এটা। এই গল্ফ মাঠটি ব্রিটিশরা তৈরি করেছে 1947 সালের আগে। ইংরেজরা যখন এদের শাসন করত তখন তারা এই মাঠটিতে গল্ফ খেলতো। এখন আপাতত এখানে গল্ফ খেলা হয় না। সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না মাঠটি কতটা সুন্দর। এই মাঠটির পাশেই রয়েছে খুব সুন্দর একটি রাবার বাগান। পাহাড়ের মধ্যে রাবার গাছগুলো ভয়ানক সুন্দর লাগে। এত নিরিবিলি প্লেস, পাখির ডাক, একদম প্রাণটা ভরে যায়। এই রাবার গাছগুলো থেকে ঠিক খেজুরের রস যেভাবে সংগ্রহ করা হয় ঠিক সেভাবে এই রাবারের গাছ থেকে কষ সংগ্রহ করা হয় এবং কষগুলো পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ব্যবহার উপযোগী রাবারে পরিণত হয়। ঝাউবনে যাওয়া নিষিদ্ধ থাকায় আমরা ঝাউবনে যেতে পারিনি, তাই ড্রাইভার মামা আমাদের লাল পাহাড় দেখতে নিয়ে যায়। রাস্তা থেকে কিছুটা হেঁটে পাহাড় উঠতে হবে, তাই হাঁটা শুরু করলাম। সামনে যেতেই ছোট একটি খাল দেখতে পেলাম। এর পানির পরিমাণ কম থাকলেও খালটি খুব সুন্দর ছিল। পাহাড়ে উঠতে কষ্ট হলেও যখন দেখলাম পাহাড়ের এই মহিলারা এত কষ্ট করে জীবিকা নির্বাহ করে তখন আর কষ্ট রইল না। পাহাড়ের চারদিকে সৌন্দর্য দেখতে দেখতে আমরা লাল পাহাড়ে চলে এলাম। এই পাহাড়ের মাটি এতটাই লাল ছিল যে দেখে বোঝার উপায় নেই যে এটি মাটি। দেখতে ঠিক ইটের গুঁড়োর মতো। এই পাহাড়ে মূলত হিন্দু ধর্মের মন্দির রয়েছে। এখানে হিন্দুরা পূজা দিতে আসে। মামা আমাদের কিছুটা সময় লাগবে বললেও লাল পাহাড়ে উঠতে আমাদের প্রায় 20 থেকে 30 মিনিট লেগেছে। তারপর আমরা পাহাড় থেকে নামতে নামতে বড় এক গাছের নিচে কিছুক্ষণ আড্ডা দিই। দেন আমরা চলে আসি সিলেটের ঐতিহ্যবাহী সাতকালায় চা খাওয়ার জন্য আদি নীলকান্তা টি কেবিনে। এটি মৌলভীবাজারের রামনগর মণিপুর পাড়ায় অবস্থিত। সেখানে দেখলাম সর্বোচ্চ 7 কালারের না, সর্বোচ্চ 8 কালারের চা পাওয়া যায়। 7 কালারের চায়ের দাম 75 টাকা এবং 8 কালারের চায়ের দাম 85 টাকা। তাই আমরা 8 কালারের চা টেস্ট করে দেখি। এখানে 8টি লেয়ার ছিল এবং প্রত্যেকটি লেয়ারের স্বাদ ভিন্ন ভিন্ন রকম। সাথে আমরা হালকা নাস্তা করে ফেলি। তারপর আমরা একটা সমতল রাবার বাগানে চলে আসি। এই রাবার বাগানটিও খুব সুন্দর ছিল। রাবার গাছ একদিকে আমাদের উপকার করলেও এরা নাকি অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, যেটা পরিবেশের জন্য খুবই খারাপ। আমার ভিডিও দ্বারা আপনারা যাতে উপকৃত হন সেজন্য আমার ভিডিওটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। রাবার বাগান ঘোরা শেষ হলে আমরা রিসোর্ট থেকে ব্যাগ নিয়ে চলে আসি শ্রীমঙ্গল স্টেশন রোডে। আমরা সেখানে সাতকরা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করি। সেখানেও ভাত ডাল 50 টাকা আনলিমিটেড, সাথে মাছের ভর্তা 30 টাকা এবং অন্যান্য ভর্তা ছিল 20 টাকা করে। আর মুরগির ঝাল ফ্রাই 120 টাকা, যেখানে ছিল 2 পিস মুরগির মাংস। মুরগির রোস্ট ছিল 120 টাকা করে এবং 2 পিস পাবদা মাছ ছিল 250 টাকা করে। আমাদের লাঞ্চ শেষ করতে করতে বিকাল হয়ে যায়। আমাদের ঢাকায় আসার ট্রেনও ছিল 5টা 40 মিনিটে, তাই আমরা 5টার আগেই স্টেশনে চলে আসি আর অপেক্ষা করতে থাকি আমাদের ট্রেনের জন্য। আর এভাবে আমরা এত অল্প খরচে আমাদের শ্রীমঙ্গল ট্যুর শেষ করি। অবশেষে আমাদের ট্রেন চলে আসলো। ট্রেন ঢাকায় 10টা 30 মিনিটে পৌঁছানোর কথা থাকলেও ঢাকায় পৌঁছাতে ট্রেনের 12টা বেজে যায়। সো গাইজ, আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।